আগের দিনে যেটা কনফিউশন হচ্ছিল একটা জিনিস গ্রুপে দিয়ে দিয়েছি, আমি বলে দিয়েছি যদিও, মিল্ক মিল্ক হেটেরোজেনাসে হবে। হ্যাঁ, কনফিউশন হয়ে গেছিলাম আগের দিন। হেটেরোজেনাস, মনে রাখবে, কনফিউশন হয়ে গেছিল এটা নিয়ে। কলয়েডের মধ্যে পড়ে যায়, ছোট ছোট ক্ষুদ্র কণা থাকে, আর সচরাচর চোখে দেখে বোঝা যাবে না যে মিল্ক আর কি হেটেরোজেনাস কিনা। হুম, হেটেরোজেনাসের মধ্যে পড়বে, অ্যান্সার হেটেরোজেনাস করবে অপশন থাকলে। আর ঠিক আছে মোটামুটি। কলয়েড পড়েছিলাম, কলয়েডের মধ্যে পড়ে যাবে। আর কলয়েডের মনে রাখবে যে কি বলবো, 1 থেকে 100 ন্যানোমিটার হয়, একদম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা। ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা মিস করে গেছিলাম, টিন্ডাল এফেক্ট, ওটা বলা হয়েছিল না, জাস্ট একটু বলে দিই কনসেপ্ট। টিন্ডাল এফেক্ট কি জিনিসটা, মনে করো এই হচ্ছে তোমার ঘরের জানালা, এই দিক দিয়ে রোদ আসছে, সূর্যের আলো আসছে, জানালা দিয়ে বাইরে থেকে সূর্যের আলো জানালা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করছে। দেখবে এখানে ঘরটা একটু যদি অন্ধকার হয়, এর মধ্যে এই আলো যেটা আসছে জানালা দিয়ে, এর মধ্যে ধুলোর কণাগুলো দেখতে পাও ভেসে বেড়াচ্ছে। মানে বাড়িতে যে ধুলো ডাস্ট কণাগুলো আছে, ধুলো কণাগুলো আছে, সেগুলো যখন সূর্যের আলোটা আসছে প্রবেশ করছে, তাহলে ওই সূর্যের আলোর মধ্যে দেখা যায়, বুঝতে পারি আমরা, ফিল করতে পারি যে এর মধ্যে ধুলো কণাগুলো দেখা যায়, ঘুরে বেড়াই এগুলো। ঠিক আছে, এটাকেই বলো টিন্ডাল এফেক্ট। এই কেন দেখা যাচ্ছে এগুলো, টিন্ডাল এফেক্টের কারণেই। এর উপর বেস করে কোশ্চেন থাকে। হ্যাঁ, জিজ্ঞাসা করবে যে নিচের কোনটি টিন্ডেল এফেক্ট। এবারও কোশ্চেন ছিল নিচের কোনটিতে টিন্ডেল এফেক্ট দেখা যাচ্ছে বা হয়, এরকম অপশন ছিল বিভিন্ন। ঠিক আছে, দেখা যায়। তাহলে বিভিন্ন কলয়েড যে অণুগুলো সেগুলো দেখা যায়, তাহলে টিন্ডেল এফেক্ট কোথায় দেখা যায়, কলয়েডে দেখা যায়। কলয়েড ছোট ছোট যে কণাগুলো হয়, কলয়েড মানে তো ছোট ছোট কণা, সেক্ষেত্রে টিন্ডাল এফেক্ট চোখে পড়ে দেখা পড়ে, COLLOID কলয়েড, এক্ষেত্রে টিন্ডাল এফেক্ট দেখা পড়ে। আর যে সাসপেনশনগুলো হয়, মানে 100 ন্যানোমিটারের যে সাসপেনশন, মানে 100 ন্যানোমিটার দৈর্ঘ্যের, একটু বড় হবে আর কি কলয়েডের থেকে ওগুলো। সাসপেনশন দুটোকে ভাগ করেছিলাম তো, হেটেরোজেনাসকে আমরা, একটা হচ্ছে সাসপেনশন যেখানে পার্টিকেলগুলো একটু বড় বড় হয়, আর কলয়েড যেখানে পার্টিকেলগুলো একটু ছোট হয়। তাহলে কলয়েডে দেখা যাবে ছোট ছোট কণা, তাহলে তো সাসপেনশনে অবশ্যই দেখা যাবে। সাসপেনশন, PENSION, সাসপেনশন, তাহলে কলয়েডেও দেখা যায়, সাসপেনশন এখানেও দেখা যায়, কিন্তু টিন্ডাল এফেক্ট। ঠিক আছে, মনে রাখবে। কিন্তু যেগুলো সলিউশন, সলিউশন দ্রবণ আর কি, SOLUTION, সলিউশন, এখানে কিন্তু টিন্ডাল এফেক্ট দেখা যায় না। তাহলে টিন্ডাল এফেক্ট দেখা যায় কোথায়, কলয়েডে। টিন্ডাল এফেক্ট দেখা যায় কোথায়, সাসপেনশনে। কিন্তু সলিউশনে টিন্ডাল এফেক্ট দেখা যায় না, মনে রাখবে। মানে টিন্ডাল এফেক্ট বলতে এই যে আলোর প্রভাব হচ্ছে, এখানে ধুলো কণাগুলো যেগুলো দেখতে পাচ্ছি আমরা, টিন্ডাল এফেক্টের কারণে দেখতে পাচ্ছি ধুলো কণা যেগুলো উড়ে বেড়াচ্ছে, ডাস্ট, এটা। এটা আগের দিনকার ক্লাসের মধ্যে তুলে নিও। তো নেক্সট আজকে শুরু করছি আজকের আমাদের যে অধ্যায়, যেটা আগের দিন পড়িয়েছিলাম ম্যাটার, তার সাথেই বা যেখানে শেষ করেছিলাম ম্যাটার, তারপর থেকে শুরু করবো আজকের ক্লাস। সেটা হচ্ছে আমাদের অ্যাটম ও কি বলবো মলিকিউল। করে মুছছে না, কাজ করছে না। চলো, তাহলে আজকের ক্লাস আমাদের হচ্ছে অ্যাটম অ্যান্ড মলিকিউল। অ্যাটম অ্যান্ড মলিকিউল। ঠিক আছে, অ্যাটমস বলতে পারো, কোনো অসুবিধা নাই।
অ্যাটমস অ্যান্ড মলিকিউলস, বাংলায় যদি বলি পরমাণু এবং অণু, পরমাণু এবং অণু। চলো তাহলে প্রথমেই আমাদের কোশ্চেন হলো অ্যাটম কি। অ্যাটম কি না, আমরা আগের দিন পড়েছিলাম, সাপোজ এই হচ্ছে একটা কাঠের টুকরো বলতে পারো, বা লোহার টুকরো বলো, লোহার টুকরো। এই লোহার টুকরোর মধ্যে কি আছে, অনেক পার্টিকেলস আছে বলেছিলাম। এর মধ্যে আরও ছোট ছোট কণা আছে, যেগুলো সাপোজ একটা পার্টকে তুলে নিলাম, এর মধ্যে আরও ছোট ছোট কণা আছে, অর্থাৎ যে পদার্থগুলো যে দিয়ে তৈরি, যা দিয়ে তৈরি, সেগুলোই হচ্ছে কি অ্যাটম বলতে পারো। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা কি বলবো, পরমাণু বলবো বা অ্যাটম বলবো। ঠিক আছে, তাহলে অ্যাটম কি হয়ে গেল না, পদার্থ যা দিয়ে তৈরি বলতে পারো। ঠিক আছে, পদার্থের যে গঠনগত নির্মাণ একক সেটাই হচ্ছে পরমাণু। একদম বাংলা ভাষায় যদি, পদার্থের গঠনগত নির্মাণ একক হচ্ছে পরমাণু, বাংলা ভাষায় বলে পদার্থের গঠনগত নির্মাণ একক যদি বলো, পদার্থের গঠনগত নির্মাণ একক হলো পরমাণু, নির্মাণ একক হলো পরমাণু বা অ্যাটম। এবার এটা ক্ষুদ্র কণা বলছে, তাহলে কোশ্চেন হতেই পারে কতটা বড় হতে পারে অ্যাটম, হাউ বিগ আর অ্যাটমস। পরে কোশ্চেন আসছে যেটা আমাদের মাথায়, হাউ বিগ আর অ্যাটমস, এই যে পরমাণু সেগুলো কত বড় হতে পারে। না, আমরা সব থেকে ক্ষুদ্র বা সব থেকে ছোট যেটা কল্পনা করতে পারি, আমরা সব থেকে ছোট যেটা কল্পনা করতে পারি, একেবারে ছোট ক্ষুদ্র, তুমি একদম কল্পনা করো, যত কল্পনা করতে পারো যত ছোট, তার থেকেও ছোট বা নগণ্য, সেটা হলো অ্যাটম। আমরা সব থেকে কম যতটা ইমাজিন করতে পারি অ্যাটম এত ছোট, সেটাও কিছু না, তার থেকে অনেক ছোট হতে পারে অ্যাটম। কি বললাম, বোঝা গেল? তাহলে অ্যাটম হচ্ছে একেবারে আমাদের কল্পনারও বাইরে, এত ছোট। পরমাণু এত ছোট যা আমাদের কল্পনার বাইরে, তাহলে কতটা ছোট ভাবো অ্যাটম। এবারে চলে আসছি আমরা অ্যাটমের যে মেজারমেন্ট, সেটা যদি অ্যাটমের রেডিয়াসের কথা বলি, অ্যাটমিক রেডিয়াস ইজ মেজার্ড ইন ন্যানোমিটার হয়ে যাবে। তা অ্যাটমের যে রেডিয়াস সেটা মাপা হয় কিসের সাথে, কোন এককের সাথে, ন্যানোমিটার। ঠিক আছে, আমরা বলতে পারি 1/10⁹ মিটার সমান হচ্ছে 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার। তাহলে এর উপর বেস করে আমরা বলতে পারি কি, কই কালি পড়ছে কই,
চালাচ্ছে খুব আজকে। পেনে কালি পড়ছে না, আজকে অসুবিধা হচ্ছে। চলো তাহলে আমরা কি বলতে পারি, না 1/10 লিখেছি, তাহলে 1 মিটার সমান আমরা বলতে পারি 10⁹ ন্যানোমিটার। নোট করবে এটা ভালো করে, দিয়ে দিতে পারে। চলো নেক্সট। এবার এই অ্যাটম সম্পর্কেই যদি ধারণা বলি, অ্যাটমের ধারণা। না, ভারতীয় একজন বিখ্যাত দার্শনিক, ভারতীয় একজন বিখ্যাত, রেকর্ডিংয়ে ফেলেছি নাহলে পরে অসুবিধা হবে। হ্যাঁ, কি বললাম, একজন ভারতীয় দার্শনিক যার নাম হচ্ছে মহর্ষি কনাদ, মহর্ষি কনাদ, ঠিক আছে। তিনিই প্রথম এ ধারণা দেন বা উল্লেখ করেন। প্রথম বলেন, কি বলেন না, পদার্থ ছোট ছোট কণা দিয়ে তৈরি, কণা দিয়ে তৈরি। ভালো কথা। তাহলে এই যে কণাগুলো, যে কণা দিয়ে তৈরি বললো, ছোট ছোট কণা দিয়ে তৈরি, এর নাম দিল পরমাণু। এর নাম দেন পরমাণু। পরমাণু, ইংলিশে পরমাণু, বাংলাতেও পরমাণু। তখন অ্যাটম নাম আসেনি, ঠিক আছে, ইংলিশে এইভাবে লেখা তো পরমাণু। তাহলে কোশ্চেন হয় এখান থেকে, কি কোশ্চেন হয়, যে পরমাণু নামকরণ কে করেন ছোট ক্ষুদ্র কণার? উত্তর হয়ে যাবে ভারতীয় দার্শনিক মহর্ষি কনাদ। মহর্ষি কনাদ, মনে থাকে যেন, পরমাণু নামকরণ করেন কে? মহর্ষি কনাদ। এরপরেই এটা মোটামুটি 500 খ্রিস্টপূর্বাব্দের কথা, ঠিক আছে, 500 খ্রিস্টপূর্বাব্দের কথা। এর অনেক পর একজন গ্রিক দার্শনিক, একজন ও দুজন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, ইংলিশে লিখলাম ডেমোক্রিটাস, আর তার সাথে আরেকজন সঙ্গী ছিল, তার নাম হচ্ছে লিউসিপাস। তাহলে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ও লিউসিপাস এরা কি করে, ওই কণাগুলির নাম দেন, ওই ছোট ছোট যে কণাগুলি যেগুলোকে পরমাণু বললো মহর্ষি কনাদ, সেগুলির নাম দেন অ্যাটম। কি বলা হয়? অ্যাটম। এর নাম দেন অ্যাটম। এই অ্যাটম কথার অর্থ কি জানতে চাই পরীক্ষায়, এবারই ছিল। অ্যাটম কথার অর্থ হচ্ছে ইনডিভিজিবল, মানে অবিভাজ্য। ইনডিভিজিবল, SIBLE, বাংলায় লিখে নেবে, অবিভাজ্য। অ্যাটম, তাহলে যেগুলোকে কনাদ পরমাণু বলে উল্লেখ করেছিলেন, সেগুলোই পরবর্তীতে ডেমোক্রিটাস এবং লিউসিপাস নামকরণ করেন অ্যাটম।
অ্যাটম মানে কি? অবিভাজ্য। তারা দাবি করেন এই ছোট ছোট কণাগুলি, এগুলিকে আর ভাগ করা যাবে না, এগুলি আর বিভাজ্য নয়। আর যেগুলিকে বিভাজ্য নয় সেগুলোকে কি বলা হয়? ইংলিশে অ্যাটম বলা হয়। সেই জন্য সেই ছোট ছোট ক্ষুদ্র কণাগুলির নামকরণ করে দেন তারা অ্যাটম। অ্যাটম মানে কি বলা হলো? ইনডিভিজিবল। ইনডিভিজিবল মনে থাকে যেন। অ্যাটমের মিনিং হচ্ছে ইনডিভিজিবল। ভালো কথা। এরপরে আর একজন বিখ্যাত দার্শনিক আসলেন, তার নাম হচ্ছে ডাল্টন, জন ডাল্টন। তিনি এই সমস্ত যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা এগুলো নিয়ে রিসার্চ করলেন এবং সেগুলি নিয়ে একটা তত্ত্ব আকারে প্রকাশ করলেন, যার নামকরণ করানো ডাল্টনস অ্যাটমিক থিওরি, ডাল্টনের পরমাণু তত্ত্ব, ডাল্টনস অ্যাটমিক থিওরি, ডাল্টনস অ্যাটমিক থিওরি, ডাল্টনের পরমাণু তত্ত্ব। ঠিক আছে। এবার এই ডাল্টন তিনি বিভিন্ন মন্তব্য করে বসলেন পরমাণু সম্পর্কে। এখান থেকে যেটা প্রথম কোশ্চেন হয়ে যায়, ডাল্টন তার তত্ত্বটি কবে দিয়েছিলেন? উত্তর হয়ে যাবে জানিনি। বলো, আমাদের ফিজিশিয়ান ফিজিশিয়ান কেমিস্ট্রি সব আছে এখানে। নিহার বলো বাবু। জানিনি তো। তাহলে ডাল্টন তার পরমাণু তত্ত্ব দেয় 1808 সালে, দেয় 1808 সালে ডাল্টন তার তত্ত্বটি দিয়েছিলেন। কোশ্চেন হয়ে যায় কিন্তু, হ্যাঁ, এখানে কি দিলেন, কি বললেন তার তত্ত্ব সম্পর্কে, বিভিন্ন মতবাদগুলো সেগুলো আমরা দেখে নেব। চলো পুরো এনসিইআরটি থেকে কেটে তুলে দিচ্ছি। দেখো, তাহলে 1808 সালে ডাল্টন দিয়েছিল না, ডাল্টনের পরমাণুবাদ, সেখানে তিনি বলেন কি মৌলিক যৌগিক যে কোনো হতে পারে পদার্থগুলো। ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী সকল পদার্থ, সেটা মৌলিক যৌগিক বা মিশ্র যাই হোক না কেন, আগের দিন বলেছি সব মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মৌলিক বলতে এলিমেন্ট বলেছিলাম, যৌগিক বলতে কম্পাউন্ড বলেছিলাম, মিশ্র মিক্সার বলেছিলাম, যাই হোক না কেন সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। কে বলছে? ডাল্টনজি। কবে দিয়েছিল ওই তত্ত্বটা? 1808 সালে। আরও অন্যান্য কথা বলেছিল। কি বলেছিল? প্রথম কথা না, প্রত্যেকটা পদার্থই কি পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, বললামই। আর এই পদার্থগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো রাসায়নিক বিক্রিয়ায় কি অংশগ্রহণ করে, এটা হচ্ছে তার প্রথম স্বীকার্য। কি বলছে না, এই পরমাণুগুলো অবিভাজ্য কণা, এগুলোকে ভাগ করা যায় না, রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্টি বা ধ্বংস করাও যায় না এগুলোকে। এই যে কণাগুলি, এগুলি অবিভাজ্য কণা, এগুলিকে রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কি আর কি বলছে না, একটি নির্দিষ্ট মৌলিক পদার্থের সকল পরমাণুর ভর এবং রাসায়নিক ধর্ম একই হবে। মৌলিক পদার্থের সকল পরমাণুর ভর এবং রাসায়নিক ধর্ম একই হবে, অর্থাৎ H2O। এখানে হাইড্রোজেন পরমাণু কটা আছে? দুটো। অক্সিজেন কটা আছে? একটা। হাইড্রোজেনের পর যে দুটো আছে, দুটোরই কী হবে? এর ধর্ম এক হবে। বা যতই দুই কি বলছে, নির্দিষ্ট মৌলিক পদার্থের সকল পরমাণুর ভর এবং রাসায়নিক ধর্ম, দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেনের ভর কি সমান হবে, এদের রাসায়নিক ধর্ম কি হবে? এক হবে। এইভাবে বলছে। আর কি বলছে না, মৌলিক পদার্থের পরমাণু ভর রাসায়নিক, এটা তো বললাম। আর কি বলছে না, পরমাণু ক্ষুদ্র পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে, সরল অনুপাতে যুক্ত হবে। ঠিক আছে। আর কি বলছে, নির্দিষ্ট যৌগে উপস্থিত পরমাণুগুলোর সংখ্যা ও প্রকৃতি নির্দিষ্ট থাকে। তুমি জল বানাচ্ছ, H2O, দুটো হাইড্রোজেনের পরমাণুই লাগবে, একটা অক্সিজেনের লাগবে। কখনো বলি জলের সংকেত এটা H5O2 বলি না। তাহলে কি নির্দিষ্ট পরিমাণে থাকবে, পরমাণুর সংখ্যা প্রকৃতি নির্দিষ্ট থাকবে, অনুপাতটাও তাই সেম হবে। হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত এই 2:1 অনুপাতেই থাকবে, সেটাই বলছে ওখানে, সরল অনুপাতে যুক্ত হবে, যৌগ গঠন করবে। তাহলে এইগুলো হচ্ছে না ডাল্টনের
তত্ত্বের মূল যে কনসেপ্ট বা তার তত্ত্বের মূল বক্তব্য। কোশ্চেন কিভাবে হবে এখান থেকে? না, দেখা যাচ্ছে বললো নিচের কোন মন্তব্যটি ডাল্টন কর্তৃক অগ্রাহ্য বা ডাল্টনের তত্ত্বে নেই, বা কোনটি ডাল্টনের থিওরিকে অনুসরণ করে না। 4টে দিয়ে দিলে, একটা ভুল দিয়ে দিবে। একদম হুবহু সেম মনে রাখতে হবে এগুলো কিন্তু। তাহলে কি কি বলেছে আরও একবার রিভাইজ করে নাও। না, ডাল্টন বলেছিল পরমাণুগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর কি বলেছিল? না, এই পরমাণুগুলো কণাগুলো অবিভাজ্য, রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না এগুলোকে। আর কি বলেছিল? এই পদার্থের যে পরমাণুগুলি তাদের ভর এবং রাসায়নিক ধর্ম কি এক হবে? এই পরমাণুর ভর রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন হবে, কি বিভিন্ন পদার্থের আর কি। একই পদার্থের কি হবে? একই হবে। এবার বিভিন্ন মৌলিক পদার্থের বিভিন্ন হবে। পরমাণুগুলির ক্ষুদ্র পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হবে, অনুপাতটা সরল অনুপাত হবে। আর কি না, এর মধ্যে যে পরমাণুগুলো থাকবে তাদের সংখ্যা নির্দিষ্ট ও তাদের সংখ্যা ও প্রকৃতি নির্দিষ্ট হবে। এটা হচ্ছে 6 নম্বর মন্তব্য। ভালো করে দেখো, এগুলো রেডি করো। চলো নেক্সট। আশা করি ক্লিয়ার এগুলো। এত কিছু বলেছে তা সত্ত্বেও কি পরবর্তীতে এ ত্রুটি বের করে। ত্রুটি তো থাকবেই। কি ত্রুটি বের করে? এই তত্ত্বের ত্রুটি বা সীমাবদ্ধতা, বলতে তত্ত্বের সীমাবদ্ধতা বলতে পারো। কি সীমাবদ্ধতা বা কি ভুল বলেছে? না, এই যে বললো তিনি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, এগুলোকে কি অবিভাজ্য কণা বলেছে। এই কথাটা ভুল প্রমাণিত হলো। কণাগুলি যে অবিভাজ্য, অবিভাজ্য এটা কি ভুল প্রমাণিত হলো। কণাগুলো যে অবিভাজ্য এগুলো ভুল প্রমাণিত হলো পরবর্তীতে। কেন? কারণ পরবর্তীতে আরও ক্ষুদ্র কণা আবিষ্কার হয়ে গেল, ইলেকট্রন, প্রোটন, নিউটন। বলো হ্যাঁ। পরবর্তীতে আরও আমরা ক্ষুদ্র কণা দেখলাম তো, এর থেকেও ইলেকট্রন, প্রোটন, নিউটন, পরমাণুর যে ভাগগুলো। তাহলে এটা হচ্ছে সীমাবদ্ধতা বা ত্রুটি বলতে পারো, তাই না? আর কি দেখলাম? না, এর যে কণাগুলি রয়েছে আর কি, তিনি কি বলেছিলেন? না, যে অ্যাটম আছে তার যে একই উপাদান আর কি, একই মাস হবে। এই যে কথাটা, কোনটা? বিভিন্ন একটি নির্দিষ্ট মৌলিক পদার্থের সকল পরমাণুর ভর এবং রাসায়নিক ধর্ম এক। এই যে 3 নম্বরটা আছে, মৌলিক পদার্থের সকল পরমাণুর ভর এবং রাসায়নিক ধর্ম এক, এটা ভুল প্রমাণিত হলো। কারণ আইসোটোপের ক্ষেত্রে ডিফারেন্স মাস দেখলাম আমরা, তাই না? অ্যাটমস of the same element have different masses। এটা পরবর্তীতে প্রমাণিত হয়ে গেল। অ্যাটম অফ দ্য সেম এলিমেন্ট, একই উপাদানের ভিন্ন মাস আছে বা ভর আছে। ভর একই হবে, পরমাণুর ভর একই হবে এটা বলেছিল, কিন্তু পরবর্তীতে দেখালো বিভিন্ন আছে। কোন ক্ষেত্রে প্রমাণিত হলো? আইসোটোপের ক্ষেত্রে। আসছি পরে সব আইসোটোপ, আইসোবার, আইসোটোপের ক্ষেত্রে প্রমাণিত হলো এটা। আরও একটা কথা যেটা পরেরটা বললো কি না, অ্যাটমস অফ দ্য ডিফারেন্ট এলিমেন্টস মে সেম মাসেস। এটা পরবর্তীতে প্রমাণিত হলো আইসোবারের ক্ষেত্রে। আইসোবারের ক্ষেত্রে এটা প্রমাণিত হলো। কি বলেছিল? না, পদার্থের মানে পরমাণুর ভর, রাসায়নিক ভর ভিন্ন হবে। এই যে এই লাইনটা, বিভিন্ন মৌলিক পদার্থে পরমাণুর ভর ভিন্ন হবে, কিন্তু বিভিন্ন পরমাণুর যে ভর আর কি সেটা কি সেম হতে পারে। আইসোবারের ক্ষেত্রে সেটা প্রমাণিত হয়েছিল। তাহলে এই হচ্ছে তত্ত্বের সীমাবদ্ধতা।
আরও একটা জিনিস যেটা এই তত্ত্বে আমরা দেখতে পাই কি, ডাল্টনই হচ্ছে প্রথম ব্যক্তি, ডাল্টনই হচ্ছে প্রথম ব্যক্তি যিনি বিভিন্ন যে পরমাণুগুলোকে আমাদের চিনতে শিখেছিলেন। মানে এটা কার্বন, এটা অক্সিজেন, এটা নাইট্রোজেন, এর কি সিম্বল, তো এগুলো অনেক পরে এসেছিল। একদম প্রথমে এই ডাল্টনই হচ্ছে প্রথম ব্যক্তি যিনি সিম্বল দিয়েছিলেন। সিম্বলস অফ অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট। তাহলে বিভিন্ন উপাদানের যে সিম্বল সেগুলো কে দিয়েছিলেন, প্রথম ডাল্টন, মনে রাখবে। ডাল্টন প্রথম সিম্বল দিয়েছিলেন, এলিমেন্টের সিম্বল দিয়েছিলেন। কটা না, 12টি সিম্বল দিয়েছিলেন, 12টি মৌলের সিম্বল দিয়েছিলেন। মনে রাখবে কটা সেটাও জিজ্ঞাসা করে। প্রথম কটি মৌলের সিম্বল দিয়েছিলেন, 12টি। কে দিয়েছিলেন? ডাল্টন। কোনগুলো কি, চলো পুরো এনসিইআরটি থেকে কেটে আনি। কুসফি দেখো, তাহলে এই হচ্ছে 1 2 3 4, 3 4 12, টোটাল হচ্ছে 12টি আছে। তাহলে এই যে 12টি সিম্বল কে দিয়েছিল? ডাল্টনজি। ডাল্টনজি প্রথম এই 12টি সিম্বল দিয়েছিলেন। না, হাইড্রোজেনকে আমরা কি বলি, এটা হাইড্রোজেন, কিন্তু তখন হাইড্রোজেনের সিম্বল ছিল এটা, একটা গোল দিয়ে মাঝে ডট, হাইড্রোজেন। কার্বন, এটা নীল বর্ণ একটু দেখতে মনে হবে, ঠিক আছে, মাঝে এটা ছাই ছাই কালার রেখেছে, অ্যাকচুয়ালি এটা নীলাভ টাইপের থাকবে, হালকা নীল, ঠিক আছে, হালকা নীল থাকবে, পরীক্ষায় দেখবে। এক কথায় একটাই থাকবে, এটা হালকা নীল। আর অক্সিজেন, অক্সিজেন হচ্ছে পুরো সার্কেল, মাঝে পুরো সাদা, কিচ্ছু থাকবে না, এটা অক্সিজেন। আর যখন গোল হবে সার্কেল, মাঝে হালকা নীল দেখাবে, তখন সেটা হয়ে যাবে কার্বন। ফসফরাস, ভালো করে দেখো, ফসফরাসের সিম্বলটা এইটা থাকবে, এটা হচ্ছে ফসফরাস। আর যখন এরকমভাবে সিম্বল টেনে দিবে, যোগ চিহ্ন মাঝে, গোলের মাঝে যোগ চিহ্ন, সেটা হয়ে যাবে সালফার। লোহা কিছুই প্রবলেম হবে না, সার্কেল দিয়ে আই দিয়ে দিচ্ছে, আই মানে আয়রন। তামা, কপারের সি আছে, গোল দিয়ে কপার, সি লিখে দিচ্ছে, তামা। সীসা, লেড জানি আমরা, সীসা ইংরেজি, গোল দিয়ে এল লিখে দিচ্ছে। রূপা, সিলভার জানি আমরা, এস লিখে দিচ্ছে, ঠিক আছে। পারদ দেয় কোশ্চেন, গোল দিয়ে মাঝে মাঝে ডট দিয়ে দিচ্ছে চারিদিকে। প্ল্যাটিনা, পি। সোনা, এটা ডট এইভাবে দিয়ে দিচ্ছে, মাঝে গোল্ড জি লিখে দিচ্ছে। তাহলে এরকম মাঝে ডট থাকছে, ভালো কথা, মাঝে যখন জি লেখা থাকবে সেটা যাবে গোল্ড বা সোনা, আর যখন ফাঁকা থাকবে এটা হয়ে যাবে পারদ। সব থেকে কোশ্চেন বেশি দেয় কোনটা? হাইড্রোজেন দেয়, কার্বন দেয়, কারণ কার্বন আর অক্সিজেনের মধ্যে গুলি যায়। ফসফরাস দেয়, সালফার দেয়, গোল্ড দেয়, পারদ দেয়। গোল্ড আর পারদ গুলি যায়, এই দুটো স্টার মারো। হাইড্রোজেন দেয়, ডট আছে। ফসফরাস দেয়, সালফার দেয়, এই দুটো ক্লোজ হয়ে যায় অনেকটাই। কার্বন আর অক্সিজেন দেয়। ডাইরেক্ট এই সিম্বল দিয়ে বলবে কিসের সিম্বল এটা, বা নিচের কোনটি হাইড্রোজেনের সিম্বল দিয়ে দেবে 4টে অপশনে, বা বলবে ডাল্টন কর্তৃক কোন সিম্বলটি দেওয়া হয়নি। এই 12টাই দিয়েছে, মনে রাখবে কি কি, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, ফসফরাস, সালফার, লোহা, তামা, সীসা, রূপা, সোনা, প্ল্যাটিনা, পারদ। এই 12টা মনে রাখতে হবে, একদম হুবহু সেম। এখান থেকে কোশ্চেন থাকবে, কারণ না কারো শিফটে পাবি। আর একটা জিনিস যেটা দেওয়া উচিত ছিল দিইনি, চলো বলে দিচ্ছি এখানে। চলো এখানে লিখে দিলাম, এটা তুলে দিলাম, এনসিইআরটি থেকে কেটে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম এখানে, দেখে নাও, পড়ে নাও।
ওই যে বললাম পরমাণুর ব্যাসার্ধ ন্যানোমিটার এককে পরিমাপ করা হয়, ঠিক আছে। আর 1 মিটার সমান 10⁹ এইগুলো মনে রাখতে হবে। হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ কত হবে 10⁻⁹, এই 10 বারবার দেয়। জলের অণু সেটা 10⁻⁹, বালির কণা 10⁻⁴, পিঁপড়ে 10 একটা পিঁপড়ে কতটুকু 10⁻⁻3, একটা আপেল 10⁻⁻1, ঠিক আছে। এগুলো ব্যাসার্ধ মনে রাখবে। তাহলে হাইড্রোজেন পরমাণু হচ্ছে 10⁻⁻10, কত ছোট। নেক্সট চলো, আশা করি ক্লিয়ার। এই ছবি থেকে কোশ্চেন থাকে কিন্তু, হ্যাঁ। কজন কি আছে? আছে অনেকেই, কষ্ট করে আছে, চলো ঠিক আছে। তাহলে এই গেল আমাদের পরমাণু। এবার অণু সম্পর্কে একটু কিছু বলে নিই। মলিকিউল যেটাকে কি বলছি আমরা, অণু। পরমাণুর থেকে অণু কি হবে, আরেকটু বড় হবে। পরমাণু একদম অতি ক্ষুদ্র ছোট, তার উপরে কি আছে, অণু আছে। তাহলে অণুর যদি সংজ্ঞা বলি কি হবে, বান্ধবের নাম না কিন্তু, অণু গ্রুপস অফ অ্যাটম। নিয়ার বলে দাদা আমাদের পাড়ায় তো এক অণু আছে, ওই অণু আলাদা অণু। এই অণু হচ্ছে অ্যাটমের সমষ্টি, গ্রুপস অফ অ্যাটম, ঠিক আছে। চলো বোঝো ভালো করে। জল কি, তুমি বলবে এর মধ্যে হাইড্রোজেন দুটো আছে, ভালো কথা। অক্সিজেন একটা আছে, ভালো কথা। অক্সিজেন হাইড্রোজেন এগুলো কি এক একটা পরমাণু। তাহলে দুটো পরমাণু একটা অক্সিজেন অণু, এই অক্সিজেন পরমাণু নিয়ে তৈরি কি হচ্ছে, একটা জল তৈরি হচ্ছে। তাহলে জল হয়ে যাচ্ছে আমাদের মলিকিউল বা অণু। এর মধ্যে কি আছে, পরমাণু আছে, হাইড্রোজেন দুটি হাইড্রোজেন পরমাণু আছে, একটি অক্সিজেন পরমাণু আছে। তাহলে এটাই তো বললাম গ্রুপস অফ অ্যাটম। এই যে অ্যাটম, এগুলো হাইড্রোজেন অক্সিজেন, অ্যাটমের সমষ্টি কি, অণু। অর্থাৎ জল হচ্ছে একটা অণু। আর জল কি দিয়ে তৈরি হচ্ছে, হাইড্রোজেন অক্সিজেন, দুই পরমাণু হাইড্রোজেন, এক পরমাণু অক্সিজেন নিয়ে তৈরি হচ্ছে। তাহলে পরমাণুর সমষ্টি কি না বলো, পরমাণুর সমষ্টি কি না বলো। কার্বন ডাইঅক্সাইড CO2, এখানে কি আছে, কার্বন, অক্সিজেন তৈরি নিচ্ছে এদিকে, এটা তৈরি হচ্ছে কি, মিথেন। যদি বলি CH4, কার্বন আছে, এর সাথে কি হাইড্রোজেন নিয়ে তৈরি হচ্ছে মিথেন, তাই না। ব্যাস এগুলো মনে রাখো তাহলে হবে। তাহলে মলিকিউল বা অণু কি, অণু হচ্ছে গ্রুপস অফ অ্যাটম। মলিকিউল হচ্ছে গ্রুপস অফ অ্যাটম। আশা করি ক্লিয়ার। যেটুকু দরকার এক্সাম ওরিয়েন্টেড টু দ্য এক্সাম ওরিয়েন্টেড যাচ্ছি আমরা। তাহলে বলতে পারি, যেটা বললাম পরমাণু সম্পর্কে বললাম, অণু সম্পর্কে বললাম, তাহলে পরমাণু আর অণু কি, পদার্থের যে ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস বলতে পারি। কি, অ্যাটম অ্যান্ড মলিকিউল, মানে অণু, এই পরমাণু এবং অণু হলো ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস অফ ম্যাটার। এই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। কি না, অ্যাটম আর মলিকুল অর্থাৎ পরমাণু এবং অণু কি করে না, ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস, যে মৌলিক উপাদান কিসের, ম্যাটারের, পদার্থের, কোনো একটা পদার্থ, সেই পদার্থের যে মৌলিক যে কি গঠন একক, সেটাই হচ্ছে পরমাণু এবং অণু। এতক্ষণ পর্যন্ত যা পড়লাম বুঝলাম। এবারে আরেকটা কথা যেটা আমরা পড়লাম, ডাল্টন বলেছিলেন যে পরমাণু হচ্ছে অবিভাজ্য, ভালো কথা। কিন্তু পরবর্তীতে কি বললাম না, এর সীমাবদ্ধতার মধ্যে পরমাণু অবিভাজ্য নয়, এর মধ্যে আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে। সেগুলো কি, চলো দেখি। না
এই যে পরমাণুগুলি তারও ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, পরবর্তীতে আবিষ্কার হয়ে গেল। কি সেগুলো? প্রথমে যেটা বলবো আমরা, এগুলোকে আমরা বলতে পারি সাব অ্যাটমিক পার্টিকেলস। ঠিক আছে, সাব অ্যাটমিক পার্টিকেলস মানে অ্যাটমেরই যে ভাগ, উপবিভাগ, সেগুলো হচ্ছে এগুলো। কোনগুলো চলো দেখি। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ইলেকট্রন। ভালো কথা, বাংলায় লিখে নেবেন নিজেরা, আমার ভয় লাগে লিখতে, বাংলা লেখা ইংলিশ লেখা দুটোই খারাপ। তাহলে প্রথমে যেটা বলবো ইলেকট্রন। তাহলে ইলেকট্রন থেকে যেটা আমাদের প্রথমে বুঝতে হবে, জানতে হবে, ইলেকট্রন কে আবিষ্কার করলো, ইলেকট্রনের খোঁজ কে করলো? উত্তরে যাবে জে থমসন। জে থমসন 1897 সালে ইলেকট্রনের খোঁজ করেন বা আবিষ্কার করেন বলতে পারো। এটা তো জানলাম, ভালো কথা। ইলেকট্রনের চার্জ কি হবে? তুমি বলবে দাদা ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক ধর্মী। এর চার্জ কত হবে? -1 চার্জ লিখতে পারো। ঋণাত্মক -1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। মনে রাখতে হবে? হ্যাঁ, মনে রাখতে হবে। এর ভর কত, মাস কত ইলেকট্রনের মাস হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। 9.11 × 10⁻31 কেজি, এটাই হলো ইলেকট্রনের মাস। ব্যাস, এই তিনটে জেনে রাখো। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক ধর্মী, চার্জ ঋণাত্মক, চার্জ কত? -1.6 × 10⁻19 কুলম্ব। মাস কি? এটা মাস হচ্ছে, ভর হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। আর আবিষ্কার কে করেছিল? জে থমসন 1897 সালে। সালটাও মনে রাখতে হবে। এই গেল ইলেকট্রন। নেক্সট আমরা পড়ব প্রোটন। প্রোটন কি? প্রোটন হচ্ছে পজিটিভ, ধনাত্মক ধর্মী হয়ে যাবে। ঠিক আছে, তার আগে বলে দিই প্রোটনের আবিষ্কার কে করেন? গোল্ডস্টেন। ঠিক আছে, গোল্ডস্টেন, GOLDSTEIN, গোল্ডস্টেন। ঠিক আছে, গোল্ডস্টেন প্রোটনের খোঁজ করেন, আবিষ্কার করেন 1886 সালে। আবিষ্কার করেন। তিনি বলেছিলেন এটা হচ্ছে পজিটিভ চার্জ। ঠিক আছে, প্রোটন যে ধনাত্মক ধর্মী তার কথা উল্লেখ করেন কে? গোল্ডস্টেন। পরমাণুর মধ্যে একদম পজিটিভ বা ধনাত্মক ধর্মী কণা রয়েছে, সেটাকেই খোঁজ করেছিলেন কে? গোল্ডস্টেন। কত সালে? 1886 সালে। কিন্তু নাম করেছিলেন না, বলেছিলেন যে পরমাণুর মধ্যে এক ধরনের পজিটিভ বা ধনাত্মক ধর্মী কি আছে? কণা রয়েছে। এটারই পরবর্তীতে নামকরণ করেন কে? রাদারফোর্ড। ঠিক আছে, কত সালে? 1917 সালে। এ কী করে? নামকরণ করে, নেমিং লিখে দাও। তাহলে নামকরণ করে কে প্রোটনের? উত্তর হয়ে যাবে রাদারফোর্ড, 1917-তে। আর প্রোটনের খোঁজ কে করেছিলেন যদি বলে, তখন হয়ে যাবে উত্তর গোল্ডস্টেন, 1886 সালে। নেক্সট আমরা কি জানবো না, প্রোটন এর চার্জ কি বললাম? ধনাত্মক বললাম। ধনাত্মক হয়েছে, পজিটিভ চার্জ বলে দিয়েছি। চার্জ হচ্ছে পজিটিভ, এটা কত হবে? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ওটা ছিল -1.6 × 10⁻⁻19 কুলম্ব, আর এটা হচ্ছে 1.6, এটা পজিটিভ সেজন্য প্লাস হবে, আর ওটা ঋণাত্মক সেজন্য মাইনাস হবে। মাস কত হবে এর? প্রোটনের মাস কত হবে? 1.67, অনেক বইয়ে দেওয়া থাকে,
কিন্তু এনসিইআরটিতে যেটা দেওয়া আছে সেটা লিখছি 1.672614 ইন্টু 10 to the power -27 কেজি। 1.672614 ইন্টু 10 to the power -27 কেজি। ঠিক আছে, এটা হচ্ছে প্রোটনের মাস। এটা মনে রাখতে হবে, হ্যাঁ মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে ক্লিয়ার হয়ে যাবে এখানে। তাহলে কি বললাম, ইলেকট্রন বললাম, প্রোটন বললাম, এবারে চলে আসবো আমরা নিউট্রন। নিউট্রন তাহলে নিউটন সম্পর্কে জানবো যে প্রথম নিউটনের খোঁজ কে করেন, আবিষ্কার করেন কে? চ্যাডউইক। চ্যাডউইক কি করে নিউটনের খোঁজ করেন কত সালে? 1932 সালে। নিউটনের আবিষ্কারক চ্যাডউইক 1932 সালে। নিউটনের চার্জ কি হবে? না এটা পজিটিভ না এটা নেগেটিভ, জিরো, নিস্তড়িত বলতে পারো। পজিটিভও নাই নেগেটিভও নাই, এটা হচ্ছে নিস্তড়িত। ইলেকট্রন ঋণাত্মক, প্রোটন ধনাত্মক, নিউটন নিস্তড়িত। এর মাস কত হবে, ভর কত হবে? 1.67, ওটাও 1.67 দিয়ে শুরু হয়েছিল, দিয়ে বলেছিলাম 2614, আর এটা হচ্ছে 492, 67492 ইন্টু 10 to the power -27 কেজি। ওটা হচ্ছে 1.6726 আর এটা হচ্ছে 49। এবার কোশ্চেন হয়ে গেল সব থেকে ভারী কে ইলেকট্রন প্রোটন নিউটনের মধ্যে? সব থেকে ভারী কে? ওটা ছিল 1.6726 আর এটা হচ্ছে 49, তার মানে এটাই ভারী হয়ে গেল। আর ইলেকট্রন তো আরও কম, ইলেকট্রন কত ছিল? 9.11 ইন্টু 10 to the power 31 -31, তার মানে কি এ তো হালকাই হবে -31 আর এ -27, 10 to the power -27 এটাও তাই 10 to the power -27 আর ওটা -31, তার মানে ওটা হালকা। সব থেকে হালকা কে? ইলেকট্রন। সব থেকে হালকা ইলেকট্রন। ইলেকট্রন সব থেকে ভারী নিউট্রন। আর এরা ক্লোজ, ঠিক আছে? প্রোটন আর নিউট্রন এরা ক্লোজ, কাছাকাছি, এদের মাসটা প্রায় সমান সমান, এমপি, ঠিক আছে? আর এম এন বলছি, নিউটন এটা এন আর এটা প্রোটন। মাস অফ প্রোটন সেজন্য এমপি লিখলাম, মাস অফ নিউটন, মাস অফ প্রোটন, মাস অফ নিউটন কি ক্লোজ, প্রায় সমান, কিন্তু নিউটনটা একটু বেশি। এখান থেকে আরেকটা কোশ্চেন ছিল যে মাস অফ প্রোটন মাস অফ ইলেকট্রনের কত গুণ? মাস অফ প্রোটন বা সমতুল্য, তো এটা দুটোই দিয়ে দিতে পারে, লিখে রাখো। মাস অফ প্রোটন, মাস অফ প্রোটন, মাস অফ নিউটন এরা কি মাস অফ ইলেকট্রনের কত গুণ? এখানে মাঝে সমান হবে, সমান মাস অফ ইলেকট্রন এর কত গুণ? 1836 মনে রাখবে, 1836 গুণ। ইলেকট্রনের 1836 গুণ হচ্ছে এরা, এই টার্মটা মনে রাখবে। ইলেকট্রনের থেকে 1836 গুণ ভারী কে? প্রোটন, নিউটন। তাহলে এই গেল ইলেকট্রন, প্রোটন, নিউটন। এরপরের চ্যাপ্টার হবে আমাদের কি অ্যাটমিক স্ট্রাকচার। ওখানে আমরা পড়বো যে কেন্দ্রে কে থাকছে, নিউটন থাকছে, প্রোটন থাকছে, বাইরের কেন্দ্রে থাকছে নিউটন আর প্রোটন, বাইরে কি থাকছে? ইলেকট্রন থাকছে বাইরের কক্ষপথে। ওগুলো পরের চ্যাপ্টারে আমরা দেখব।
ওখানে ভালো করে ডিটেলসে করব। এখানে আমাদের আর কি আছে, কি জানতে হবে না, এই যে পরমাণু কিভাবে কাজ করে, রেসপন্ড করে, সেটা বুঝতে হবে। অ্যাটম অর্থাৎ পরমাণু কিভাবে কাজ করে। অ্যাটম অর্থাৎ পরমাণু কিভাবে কাজ করে। হাউ ইজ ইট রেসপন্ডেন্ট, রিপ্রেজেন্টেড করো, কাজ রিপ্রেজেন্ট করাই। রিপ্রেজেন্টটা দেখি কিভাবে পরমাণুগুলোকে আমরা রিপ্রেজেন্ট করব। কাজ করে না, রিপ্রেজেন্ট করে। REPRESENTED, রিপ্রেজেন্টেড। কিভাবে রিপ্রেজেন্ট করা হয় পরমাণুগুলোকে, এটা জানবো। চলো দেখো, কথাটা তো বলবে, সব ঘুমিয়ে যেও না। আমি পাগলের মতো বকে যাচ্ছি, কথা মথা নাই, সব যাচ্ছে মাথায় কিছু। সুস্মিতা বিউটি আছে দেখছি আজকে। এই হচ্ছে আমাদের মনে করো একটা পরমাণু নাইট্রোজেন। এটাকে কিভাবে লিখি, সাপোজ নাইট্রোজেনের 7, এটা 14, এটাই লিখি 7 আর 14। এই যে 7 লিখেছি, এটাকে কি বলা হয়, এটা হচ্ছে প্রোটন। এটা কি প্রোটন। এটাকে কি বলা হয়, অ্যাটমিক নাম্বারও বলা হয়, অ্যাটমিক নাম্বারও বলা হয়। তাহলে এইভাবে আমরা লিখি, সাপোজ N 7 14 বা X বলতে পারো 7 14। 7 কার হয়, নাইট্রোজেনের হয়, সেজন্য ডাইরেক্ট লিখে দিয়েছি আমরা, এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে যেটা নিচে লেখা হচ্ছে 7, এটা কি 7 হচ্ছে প্রোটন সংখ্যা। না, নাইট্রোজেন পরমাণুতে 7টি প্রোটন আছে। এই প্রোটনকে বলা হয় অ্যাটমিক নাম্বার, বাংলায় লিখে নেবে পারমাণবিক সংখ্যা। এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। দাদা উপরে যেটা লেখা আছে 14, সেটা কি, সেটা হয়ে যাবে মাস নাম্বার। এটা হয়ে যাবে মাস নাম্বার, মাস নাম্বার মানে ভর সংখ্যা, ভর সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 7 আর ভর সংখ্যা কত হচ্ছে 14। না, ভর সংখ্যা কি, ভর সংখ্যা হচ্ছে কোনো পরমাণুতে উপস্থিত নিউটন আর প্রোটন সংখ্যার সমষ্টি। লিখে নেবে বাংলা ভাষায়, ভর সংখ্যা হচ্ছে কোনো পরমাণুতে উপস্থিত নিউটন আর প্রোটন সংখ্যার সমষ্টি। ভালো কথা। তাহলে উপরে যেটা আছে 14, এটা কি মাস নাম্বার মানে নিউটন আর প্রোটনের সমষ্টি বলো, হ্যাঁ। আর নিচে যেটা আছে সেটা কি আছে, প্রোটন শুধু পি। তাহলে N + P থেকে যদি বাদ দিই, N + P থেকে যদি আমরা বাদ দিই কি P, তাহলে কি পাবো, N পাবো। তাহলে উপরে কি ছিল মাস নাম্বার, সেটা কত ছিল 14, নিচে কত ছিল প্রোটন কত ছিল 7। তাহলে 14 থেকে 7 বাদ দিলে কত পাচ্ছি 7। এই 7 কি হয়ে গেল, নিউটন হয়ে গেল। 7 কি হয়ে গেল, নিউটন হয়ে গেল। তাহলে মাস নাম্বার থেকে, ভর সংখ্যা থেকে আমরা যদি প্রোটন সংখ্যা বাদ দিই, তাহলে কি পেয়ে যাবো, নিউটন পেয়ে যাবো। না, তুমি তো এখানে প্রোটনের কথা বললে ভালো কথা, নিউটনের কথা বললে ভালো কথা, তাহলে ইলেকট্রন কোথায় গেল। না, ইলেকট্রন, এটা মাথায় রাখবে, কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি হয়, সমান হয়। ইলেকট্রন সমান হয়, ঠিক আছে, নোট করে নাও। সাপোজ আমি বলছি সি, কার্বন, কার্বন 6 12 বললাম। তাহলে বলো, নিজেরা বলো, এখানে প্রোটন কটা আছে, এখানে ইলেকট্রন কটা আছে, এখানে নিউটন কটা আছে। ফার্স্ট বলো তাড়াতাড়ি। 6 নাকি? প্রোটন কত, 6টা। ইলেকট্রন কটা, 6টাই হবে, কারণ প্রোটন আর ইলেকট্রন সেম হবে। নিউটন কত হবে, 12 থেকে 6 বাদ দাও, 6, সব 6 6 6 6।
প্রোটন 6টা, ইলেকট্রন 6টা, নিউট্রন 6টা। এই কার্বনের উপর বেস করেই আমাদের একটা অ্যাটমিক মাসটা জেনে নিতে হবে, এর উপর বেস করেই। না, কার্বন এর একটি পারমাণবিক ভর একটি পারমাণবিক ভর কত হবে? কার্বনের একটি পারমাণবিক ভর কত হবে? কি করে বের করব? কার্বন বলছি আমরা, ভালো করে বুঝবে। তাহলে কার্বনের মধ্যে প্রোটন কত আছে? তুমি বলবে 6টা। আর কি আছে? কার্বনের মধ্যে ইলেকট্রন কটা আছে? ওটাও 6টা। কার্বনের মধ্যে নিউট্রন কটা আছে? ওটাও 6টা। তাহলে ভালো করে বোঝো, তোমার কাছে না, হ্যাঁ, তোমার কাছে মনে করো প্রচুর টাকা আছে, প্রচুর টাকা, হিসাব নাই কত আছে। এবার সেখান থেকে 1 টাকা তুলে, প্রচুর টাকা আছে, সেখান থেকে 1 টাকা তুলে দান করে দিলে, দান মহৎ দান বলা হয়, মহৎ কাজ বলা হয়। কিছু ফারাক পড়বে? পড়বে না। প্রচুর টাকা আছে তোমার কাছে, ওখান থেকে 1 টাকা তুলে কাউকে দিয়ে দিলে, দান করলে, কিছু ফারাক পড়বে? পড়বে না। বা সমুদ্রে প্রচুর জল আছে, সেখান থেকে 1 বালতি জল তুলে নে, সমুদ্রের ফারাক পড়বে? কোনো কিছু হবে না। আর এগুলো কি? কার্বনের একটি পারমাণবিক ভর বের করছি আমরা। এখানে 6 অণু কি আছে? প্রোটন আছে। এই 6 ফোন করে কি, এখানে কি আছে? 6টি প্রোটন আছে, 6টি কি আছে? ইলেকট্রন আছে, 6টি নিউট্রন আছে। এগুলো তো ছোট ছোট অতি ক্ষুদ্র কণা। এখান থেকে যদি আমি একটাকে হেঁটেও দিই, তাহলে কি হবে? কোনো পার্থক্য পড়বে? পড়বে না। সেই হিসাবে, সেইভাবে তারা কি করলেন, সায়েন্টিস্টরা কি করলেন না, কার্বনের একটি পরমাণুর ভর 6 + 6 12 রাখলেন। ঠিক আছে, 12 রাখলেন। এমপি লিখতে পারো, 12টি প্রোটনের সমান 12 এমপি, মাস অফ প্রোটন। 12টি প্রোটনের যে মাস ভর তার সমান বললেন। তাহলে এটাকে আমরা বলতে পারি, কি বলতে পারি? 12টি প্রোটনের মাস, তাহলে 12 গুণ মাস অফ প্রোটন বলছি এমপি। তাহলে মাস অফ প্রোটন কত বলে এসছি? এর আগে বলেছি, দেখো ভালো করে, 1.67 পয়েন্ট, হ্যাঁ এটা 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। 12 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। এটা দেখা যাচ্ছে? ঢেকে যাচ্ছে না তো? নাহলে বুঝতে পারবে না কিন্তু, এই জায়গাটা ভালো করে বুঝবে, ঠান্ডা মাথায় বোঝাচ্ছি আমি। দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ দেখা যাচ্ছে। চলো ঠিক আছে। তাহলে কি বললাম? এটা 12 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। 12 কি? 12টা হচ্ছে এইখান থেকে পেলাম, যে কোনো একটাকে উড়িয়ে দাও, তাহলে 6 6 12 পাচ্ছি। আর এমপি লিখতে পারো, বা এম কি, প্রোটন আর নিউটন, এই দুটো সমান ছিল, যে কোনো একটা লেখো, বা প্রোটন বা নিউটন লেখো, কোনো অসুবিধা নেই, ফারাক পড়বে না। তাহলে 12 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। এই যে 1.67 ইন্টু 10⁻27 কেজি, এই পার্টটা বারবার না লিখে এটাকে একটা কি বলা হলো? অ্যাটমিক মাস ইউনিট, AMU। সেই জন্য এটাকে সংক্ষেপে আমরা লিখতে পারি 12 AMU। কি লিখতে পারি? AMU। অর্থাৎ 1 AMU মানে কি বলতে পারি? 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। বারবার এটা 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 না লিখে 12 AMU বলে দিলাম। কি বললাম? 12 AMU। এই হ্যাঁ, 12 AMU, তার মানে 1 AMU অ্যাটমিক মাস ইউনিট, এর ভ্যালু কত? 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। ক্লিয়ার এটা? আবার AMU কে সংক্ষেপে ইউ দিয়েও লেখা হয়,
AMU এটাকে সংক্ষেপে ইউ লেখা হয়, অনেক জায়গায় 12U লেখা দেখতে পারবে। তাহলে এটা কি হলো? অ্যাটমিক মাস ইউনিট, AMU। এটা কি হলো? অ্যাটম মাস, অ্যাটমিক মাস বলতে পারো, অ্যাটম মাস। তাহলে এটা কার্বনের একটি পরমাণুর আণবিক ভর কত হবে, বা পারমাণবিক ভর কত হবে? পারমাণবিক ভর কত হবে কার্বনের? 12 AMU সংক্ষেপে বলে দিবে। কার্বনকে কত লিখেছিলাম? C612। কার্বনকে কত লিখেছিলাম? C612, তাই তো লিখেছিলাম C612। তাহলে কার্বনের পারমাণবিক ভর কত পেলাম? 12 AMU। ওই যে ব্যাখ্যা করে দেখে দিলাম, কার্বনের একটি পারমাণবিক ভর হয়ে যাবে, কার্বনের একটি অণুর আর কি, এই পরমাণুর পারমাণবিক ভর কত হবে? 12 AMU। তাহলে এই যে 12 AMU লিখলাম, সেটা কোনটা? এই যে 12 আছে, যেটা পারো কি ভর সংখ্যা, এর সাথে AMU জুড়ে দাও। তাহলে কার্বনের একটি পরমাণুর পারমাণবিক ভর কত হবে? 12 AMU। এর সাথে জুড়ে দাও, বের করার দরকার নাই, খাটনি করার দরকার নাই। ফার্স্ট বলো তাড়াতাড়ি। ক্যালসিয়াম, এটা ক্যালসিয়াম কত হয়? 20 40। তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত হবে? ফার্স্ট বলো। 20 40, তাহলে কি হবে? 40 AMU হবে। ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40 AMU হয়ে যাবে। এত টাইম লাগছে? হিলিয়াম, হিলিয়াম কত হয়? 2 2 ডবল 4 2 4। তাহলে হিলিয়ামের পারমাণবিক ভর কত হবে? 4 AMU। একদম ফাস্ট বলতে পারবো, ঝটঝট করে বলতে পারবো। তাহলে আর এটা ডবল হচ্ছে, দেখো লক্ষ্য করো, সব বেশিরভাগ ক্ষেত্রে ডবল হয়। 2 আছে, এটা 4, এটা 20 আছে, এটা কত? 40, এটা 6 আছে, এটা কত? 12। বেশিরভাগ ক্ষেত্রেই ডবল হয়। তাহলে কি রাখতে হবে? আমাদের এই সংখ্যাগুলো মনে রাখতে হবে। হিলিয়াম 2, কার্বন ক্যালসিয়াম কত? 20, কার্বন 6, এগুলো আমাদের মনে রাখতে হবে। এবার কটা মনে রাখবো? প্রথম 20টা মনে রাখলেই যথেষ্ট, প্রথম 20টা মনে রাখলেই যথেষ্ট। কি এগুলোকে কি বলা হয়? প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা মনে রাখতে হবে, বা পারমাণবিক সংখ্যা বলতে পারো, অ্যাটমিক নাম্বার। কটার মনে রাখতে হবে? প্রথম 20টা মনে রাখলেই হয়ে যাবে, পরীক্ষা কভার হয়ে যাবে। প্রথম 20টা বলো, কার কার মনে আছে প্রথম থেকে? সায়েন্সের লোক আছে আমাদের, বলছে না। চলো আমি লিখে দিচ্ছি, মোটামুটি তুলে নাও, বইয়েও আছে, পাবে। তোমরা বই খুলবে না আমি জানি। চলো, অ্যাটমিক নাম্বার বলছি, হ্যাঁ। প্রথম 20টা বলে দিচ্ছি, এগুলো মুখস্থ করে নেবে, রেডি করে নেবে। অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা। সাইলেন্ট করে দে, কি আছে সহেলি, সাইলেন্ট করে দিয়েছি আমি, আর করতে হবে না তোকে। অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কটা মনে রাখবো? 20টা। ঝটঝট করে বলছি আমি। H1, হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম Li, হ্যাঁ 3, বেরিয়াম 4, বোরন 5, কার্বন 6। এইভাবে লেখা ভুল হচ্ছে, পরপর পাশে পাশে লিখে দিই। হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিয়াম 4, বোরন 5, কার্বন 6। তাহলে সেই জন্য কার্বন কত লিখছি? 6 লিখছি, এর ডবল 12 হচ্ছে আমাদের ভর সংখ্যা হয়ে যাচ্ছে। নিচেটা মনে রাখতে উপরটা বেড়ে যাবে। কার্বনে পরে আসে নাইট্রোজেন 7, অক্সিজেন 8, তারপর হচ্ছে ফ্লোরিন 9, নিয়ন 10, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, অ্যালুমিনিয়াম হচ্ছে, তারপর সিলভার না সরি সিলিকন 14, সিলভার এ হবে কেন,
সিলিকন হচ্ছে 14, তারপর হচ্ছে পি ফসফরাস কত এটা 15, তারপর হচ্ছে এস সালফার 16, ক্লোরিন 17, ক্লোরিনটা দেয় বারবার 17 17 34 হয়, আর্গন 18, পটাশিয়াম কে 19, ফসফরাস পি পি লিখেছি সেজন্য আর এখানে পটাশিয়াম পি লিখলাম না, ডবল হয়ে যাবে বলে কে লিখলাম, এটা ল্যাটিন নাম। ক্যালসিয়াম 20, বললাম ক্যালসিয়ামও বলেছি, ওই যে ক্যালসিয়াম 20 40 লিখেছি। এই 20টা মনে রাখো, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার, তারপর হচ্ছে ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম। এই হচ্ছে 20টা, এই 20টা মনে করো, বারবার রেডি করো, বলো লেখো, রেডি হয়ে যাবে। নেক্সট হয়েছে তোলা সবার? অ্যাটমিক মাস তো বললাম, এবার আমরা বলবো মলিকিউ বা মোলার মাস। মোলার মাস একটা কোশ্চেন ছিল, মলিকিউলার মাস অফ অ্যামোনিয়া, অ্যামোনিয়া এ ডবল এম হয়, অ্যামোনিয়া অ্যামোনিয়া কত? অ্যামোনিয়ার ফর্মুলা কি হয় আমরা জানি, NH3 বলো। হ্যাঁ, তাহলে নাইট্রোজেন কত হয় মলিকুলার মাস, তাহলে মাস জানতে হবে আমাদের। নাইট্রোজেন হয় 7, 7-এর ডবল কত 14 করে দাও, তাহলে নাইট্রোজেন কটা আছে এখানে একটা, তাহলে 14 1 14 হয়ে যাবে, প্লাস হাইড্রোজেন কত আছে 3, তাহলে হাইড্রোজেনের মাস কত হবে, এটা 1, তাহলে এটা কটা হবে 3টি, 1 গুণ 3, তাহলে এখানে কত পাচ্ছি 3, তাহলে 14 + 3 17, 17 হয়ে যাবে এর মলিকুলার মাস। ছিল কোশ্চেনটা। হ্যাঁ, তাহলে মোলার মাস কি ভালো করে বুঝে নাও। মোলার মাস, মোলার মাস ওটা ছিল অ্যাটমিক মাস পারমাণবিক ভর, এটা হচ্ছে মোলার মাস আণবিক ভর। না 1 মোল অ্যাটম এর, অ্যাটম বা পরমাণু বলতে পারো, অ্যাটম এর যে মাস বা ভর সেটা কত 6.023 সবাই জানো, ইন্টু 10⁻23 সবাই পড়ে এসছো। দাদা এটাকে আমরা কি অ্যাভোগাড্রো সংখ্যা বলতে পারি? পারি না, এটাই অ্যাভোগাড্রো সংখ্যা, এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়, কারণ এটা অ্যাভোগাড্রো পরিমাপ করেছিলেন, সেজন্য তার নাম অনুযায়ী এটা অ্যাভোগাড্রো সংখ্যা নামেও পরিচিত। অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যার পরিমাপ কত 6.023 ইন্টু 10⁻23, এটা হচ্ছে 1 মোল পরমাণুর ভর, যেটাকে মোলার মাস বলা হয়। কত 6.023 ইন্টু 10⁻23, এটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে আবার সেই কার্বন নিই 612, তাহলে কার্বনের মোলার মাস কত হবে চলো বের করব। কার্বনের মোলার মাস কত হবে না 1 মোল পরমাণুর মাস হয় এটা, তাহলে কার্বনের মাস কত হবে 6.023 ইন্টু 10⁻23, এটা গেল পরমাণুর মাস।
গুণ কার্বনের আমরা ই পেয়েছি কত, ওইদিকে আণবিক ভর 12 পেয়েছি, AMU 12 AMU, তাহলে AMU কে কি লিখেছিলাম 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি লিখেছিলাম। এটা হচ্ছে AMU আর এটা হচ্ছে পরমাণুর ভর, এক মোল পরমাণুর ভর। এটার গুণফলই কি হয়ে যাবে, মোলার মাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা সমানই কত বলতে পারো, এটা হচ্ছে কেজি প্লাস এটাকে কি করা হয় গ্রাম এককে লেখা হয়। তাহলে টোটাল এটা 12 ছিল, এটা প্লাস এটার গুণফলে গ্রামে পাবো আমরা। তাহলে টোটাল হয়ে যাবে আমাদের 12 গ্রাম, গ্রামে লেখা হয় এটা। তাহলে এই যে 12 গ্রাম বলছি, দেখো ভালো করে, কার্বনের এখানে কত লেখা আছে 12 লেখা আছে, এর সাথে গ্রাম জুড়ে দিলে সেটা কি হয়ে যাবে মোলার মাস হয়ে যাবে। বলো হ্যাঁ, গ্রাম জুড়ে দিলেই কি হয়ে যাবে মোলার মাস। তাহলে যদি আমি জিজ্ঞাসা করি নাইট্রোজেন কত 714, এর মোলার মাস কত হবে কি বলবো, এর মোলার মাস হয়ে যাবে 14 গ্রাম। ক্যালসিয়াম 20-40, এর 40 গ্রাম। মোলার মাস হয়ে যাবে 40 গ্রাম। ব্যাস, সহজ, ভাবাই লাগবে না। যখন মোলার মাস জিজ্ঞেস করবে 40 গ্রাম, আর যখন অ্যাটমিক মাস জিজ্ঞেস করবে AMU যোগ করে দেবে 40 AMU। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। নেক্সট, প্রায় হয়ে গেছে আমাদের। হ্যাঁ, ওইগুলো বাকি আছে, আইসোটোপ, আইসোবার আর আইসোটোন। চলো আইসোটোপ করে নিই। কি বললাম, আইসোটোপ। আইসোটোপ 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 কি, এই যে টোপ প আছে, তাহলে প মানে প্রোটন মনে রাখবে। তাহলে যাদের যে পরমাণুগুলির আর কি, যাদের প্রোটন সংখ্যা সমান, অত লিখছে না, সংক্ষেপে লিখছি আমি, প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন আলাদা, নিউট্রন সংখ্যা আলাদা, সংখ্যা আলাদা, তাদেরকে আমরা কি বলবো, আইসোটোপ বলবো। যখন একই পরমাণুর পুরো সংজ্ঞা যদি লেখো, লিখে নেবে, আমি বলছি, একই পরমাণুর যে ভিন্ন রূপগুলো আমরা পাই তাদের প্রোটন সংখ্যা সমান, কিন্তু যখন নিউটন সংখ্যা আলাদা হয়, ভিন্ন হয়, তখন তাদের বলবো আইসোটোপ। বুঝলাম না, উদাহরণ দিয়ে বোঝাও, চলো বোঝো। কার্বনের আমরা 3টে পরমাণু নিচ্ছি, একটা হচ্ছে 6-12, একটা হচ্ছে 6-13, একটা হচ্ছে 6-14। প্রত্যেকেরই প্রোটন সংখ্যা কি সমান, 6-6-6, প্রোটন সংখ্যা সমান, কিন্তু এর নিউটন সংখ্যা কত হবে, প্রোটন সংখ্যা 6, নিউটন সংখ্যা কত হবে, 12 থেকে 6 বাদ দাও 6, নিউটন আর প্রোটনের যোগফলই তো মাস হয়, ভর সংখ্যা হয় 12 উপরে। এর নিউটন সংখ্যা কত হবে, 13 থেকে 6 বাদ দাও 7, এর নিউটন সংখ্যা কত হবে, 14 থেকে 6 বাদ দাও 8। তাহলে নিউটন সংখ্যা কি আলাদা আলাদা আলাদা, প্রোটন সংখ্যা কি 6, এরও 6, এরও 6 সমান। তাহলে একই পরমাণুর ভিন্ন যে আমরা রূপগুলো পাচ্ছি, সেক্ষেত্রে যখন দেখব আমরা লক্ষ্য করব যে প্রোটন সংখ্যাগুলো সমান কিন্তু নিউটন সংখ্যাগুলো আলাদা, তাদেরকে আমরা বলবো একে অপরের আইসোটোপ। আইসোটোপ, টোপ প মনে রাখো, প্রোটন সমান হবে, নিউটন আলাদা হবে। আইসোটোপ প আছে, তাহলে প মানে প্রোটন সংখ্যা সমান, এটা মনে রাখো, নিউটন আলাদা, সেগুলো হয়ে যাবে আইসোটোপ। এইভাবে কোশ্চেন হয়ে যাবে যে C612, C613 দিয়ে দিবে, দুই বলবে এরা কি আইসোটোপ, আইসোবার না আইসোটোন, দেখতে হবে 6-6 সেম আছে, তাহলে কি হয়ে যাবে, এরা আইসোটোপ হয়ে গেল। নিউটন দেখে নেবে, 12 থেকে 6 বদলে 6, 13 থেকে 6 বদলে 7।
সেম একইভাবে যদি বলি হাইড্রোজেন H1 একটা হয়, H1 একটা হয়, এদিকে লিখতে পারো এদিকে লিখতে পারো, কোনো প্রবলেম নাই। H1 একটা হয়। দেখো প্রত্যেকের প্রোটন সংখ্যা সমান 1 1 1, কিন্তু নিউটন সংখ্যা আলাদা। এর নিউটন কত? তুমি বলবে দাদা 1 - 1 0। এর নিউটন কত? 2 - 1 মানে 1। এর নিউটন কত? 3 - 1, তাহলে কত হয়ে যাবে? নিউটন 2 হয়ে যাবে। হাইড্রোজেন একমাত্র পরমাণু যার নিউটন 0 হয়, আর এটার নাম কি বলা হয়? এগুলোকে সব আলাদা আলাদা নামে নামকরণ করা হয়, ঠিক আছে? H1 এটাকে কি বলা হয় জানা আছে? প্রোটিয়াম বলা হয়, PROTIEM, প্রোটিয়াম। 2 আছে, এটাকে কি বলা হয়? ডিউটোরিয়াম। কি বলা হয়? ডিউটোরিয়াম, ডিউটেরিয়াম, TERIUM। 3 আছে, এটাকে কি বলা হয়? ট্রিটিয়াম, ট্রিটিয়াম, TIUM হবে। তাহলে H1 এটাকে কি বলা হয়? প্রোটিয়াম। H1 এটাকে বলা হয় 2 আছে সেই জন্য ডিউটোরিয়াম, আর 3 আছে সেই জন্য ট্রাইটিয়াম। মনে রাখবে প্রত্যেকটাকে মনে রাখতে হবে কোনটাকে কি বলে না বলে। আশা করি ক্লিয়ার সবারই। আইসোটোপ, যখন প্রোটন সংখ্যা সমান হবে তখন তাদের বলবো আইসোটোপ, নিউটন আলাদা হবে, ভিন্ন হবে। নেক্সট চলে যাব আমরা আইসোবার। আইসোবার, আইসোবার, এই যে বার আছে, বার মানে ভর মনে রাখবে, বার মানে ভর মনে রাখবে, বার আর ভর। তাহলে ভিন্ন পরমাণুর ভর সংখ্যা যদি সমান হয়, ঠিক আছে, ভর সংখ্যা সমান হবে, ভর সংখ্যা কি হবে? সমান হবে। প্রোটন আলাদা হবে, প্রোটন আলাদা হবে। ওটা ছিল একই পরমাণুর, আর এটা হচ্ছে ভিন্ন পরমাণুর। ভিন্ন মানে আলাদা আলাদা পরমাণু। তাহলে আলাদা আলাদা পরমাণু, তাদের ভর সংখ্যা যদি সমান হয়, প্রোটন যদি আলাদা হয়, তাদের বলবো আইসোবার, আইসোবার, আইসোবার। আইসোবার, বার মানে ভর মনে রাখো, তাহলে ভর সংখ্যা সমান। আইসোটোপ, প আছে প্রোটন 1, আইসোবার, বার আছে ভর 1, ভুল হবে না কোনো সময়, নাহলে নখ কামড়াতে হবে যে কি কি এক কি আলাদা। আইসোটোপ, প আছে প মানে প্রোটন 1, আইসোবার, বার আছে ভর 1। চলো ভিন্ন পরমাণু লিখছি। আর্গন, আর্গন কত? 18, আর্গন কত? 18, 40 হয়। পটাশিয়াম 19 বলেছিলাম, 19 40 হয় পটাশিয়ামের একটা। ক্যালসিয়াম, ক্যালসিয়াম কত? 20 বলেছিলাম, তাহলে 20 40। ভালো করে লক্ষ্য করে, এখানে 40 আছে, এখানেও 40 আছে, এখানেও 40 আছে, তাহলে প্রত্যেকের কি ভর সংখ্যাটা সমান, ভর সংখ্যা কি সমান। কিন্তু প্রোটন সংখ্যা এর কত? 18, এর কত? 19 বলেছি, এর কত বলেছি? 20। তাহলে প্রোটন সংখ্যা কি আলাদা, তাহলে যখন ভর সংখ্যা সমান হবে, প্রোটন সংখ্যা আলাদা হবে, তাদেরকে কি বলবো? আইসোবার, আইসোবার। মনে থাকবে। নেক্সট চলো আরেকটা, আইসোটোন। আইসোটোন, আইসোটোন, ওটা তো বললে প আছে প্রোটন 1, এটা তো বার আছে ভর 1, তাহলে এটা কি হবে? এই যে টোন, আইসোটোন, দন্তে ন আছে, নিউটন 1 হয়ে যাবে। ইচ্ছা থাকলে উপায় হয়। আইসোটোন, দন্তে ন আছে, তাহলে নিউট্রন 1। এর নিউট্রন 1, নিউট্রন সংখ্যা সমান বা 1। তাহলে যে সমস্ত পরমাণুর নিউট্রন সংখ্যা কি হবে? 1 হবে, সমান হবে, তাদেরকে আমরা বলবো একে অপরের আইসোটোপ। উদাহরণ দাও দাদা, চলো লেখো, কি বলবো?
কোশ্চেন এরকম ছিল একটা যে এক্স এক্সামের কোশ্চেন এটা 78, ওটা দিয়ে বোঝাই সুবিধা হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয়ে যাবে 78 131। আরেকটা দিয়েছিল ওয়াই, এটা বলা ছিল 74, কত বলা ছিল 74 127 127। এক্স কত 78 131, তাহলে এর নিউটন সংখ্যা কত হবে? 131 থেকে 78 বাদ দিয়ে দাও, এটা তো প্রোটন, এটা কি নিউটন প্লাস প্রোটন। 8 আর 3 11, 7 একে 8, 8 5 13, 53 53। এর নিউটন সংখ্যা কত হবে? 127 থেকে 74 বাদ দাও, 7 এ 4 বাদ দাও 3, 12 তে 7 বাদ দাও 5, এটাও 53। তাহলে এটাও 53, এটাও 53, দুটোরই নিউটন আমরা সমান পেয়ে গেলাম 53 53। আর নিউটন সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে কি হবে? আইসোবার, এই আইসোটোন বলবো, টোন দন্তে ন আছে নিউটন। কোশ্চেন কি ছিল না এক্স 78 131, ওয়াই 74 127 দিয়েছিল, দিয়ে বলেছিল এগুলো কি বা এদের যে সম্পর্ক সেটা কি, কিউ নামে পরিচিত, আইসোটোপ, আইসোবার, আইসোটোন। উত্তর হয়ে যাবে আইসোটোন। ক্লিয়ার, বুঝতে পারবো। তাহলে পার্থক্য নিলে নিউটন পেয়ে যাচ্ছি, তাহলে নিউটন যদি সমান হয় আইসোটোপ হয়ে যাবে। যদি ভর সংখ্যা উপরেগুলো সমান হয় তাহলে হয়ে যাবে আইসোবার। যদি প্রোটন সংখ্যা সমান হয় তখন কি হয়ে যাবে? আইসোটোপ। প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ, ভর সংখ্যা সমান হলে আইসোবার, নিউটন সংখ্যা সমান হলে আইসোটোন। আশা করি ক্লিয়ার ইস অ্যান্ড এভরিওয়ান। কি করলাম, সবই তো করে ফেললাম। আর একটা জিনিস যেটা এড়িয়ে গেছি, চলো ওটা বলে দিই। রুলস অফ কেমিক্যাল কম্পোজিশন। কেমিক্যাল কম্পোজিশন যে রাসায়নিক গঠন আর কি, রাসায়নিক গঠনের যে নিয়ম সূত্র। কে দিয়েছে রাসায়নিক বন্ধনের যে সূত্র? এল ল্যাভোসিয়ার, পুরো নাম হচ্ছে এ অ্যান্টোনি মনে হয়, এ এল ল্যাভোসিয়ে, LAV OISIER, ল্যাভোসিয়ার। তিনি কি করেছিলেন না এই যে কি বলবো, রাসায়নিক বন্ধনের দুটি সমীকরণ দিয়েছিলেন। এই যে নিয়ম যেটা বলছি রুলস অফ কেমিক্যাল কম্পোজিশন, রাসায়নিক বন্ধনের কি দিয়েছিলেন? সূত্র দিয়েছিলেন। চলো এনসিইআরটিতে আছে তো অবশ্যই, ওখান থেকেই দেখি। চলো বলে দিই, ও কাটার থেকে ফালতু। তাহলে কি বললাম, ল্যাভোসিয়ের কি দিয়েছিল? রাসায়নিক বন্ধনের ফর্মুলা দিয়েছিল। বা রাসায়নিক সংযোগ বলতে পারো। এল ল্যাভোসিয়ের রাসায়নিক সংযোগের বা কেমিক্যাল কম্পোজিশনের দুটি ফর্মুলা দেয় বা নিয়ম দেয়, দুটি নিয়ম বা সূত্র
দেন কি না 1 নম্বর হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। 1 নম্বর হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। ল অফ কনজারভেশন অফ মাস, মাস মানে কি ভর। তাহলে প্রথমটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। না এটাকেই আমরা বলি ভরের নিত্যতা সূত্র। ল অফ কনজারভেশন অফ মাস কি বলা হয়? ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্র। তো কি এই ভরের নিত্যতা সূত্র? বলো, প্রত্যেকে জানো। ফার্স্ট বলো। ভরকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, এটাই হচ্ছে মূল কথা। ভরের নিত্যতা সূত্র বলছে না কোনো রাসায়নিক বিক্রিয়া দ্বারা কোনো রাসায়নিক বিক্রিয়া দ্বারা ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস বা ভরের নিত্যতা সূত্র। রাসায়নিক বিক্রিয়ার দ্বারা তুমি ভরকে কি করতে পারবে? সৃষ্টি করতে পারবে না বা ধ্বংস করতে পারবে না। কে দিয়েছিল এটা? ল্যাভোসিয়ের। এটা হচ্ছে তার প্রথম নিয়ম। রাসায়নিক সংযোগের যে দুটি নিয়ম দিয়েছিলেন তার প্রথম নিয়ম, প্রথম সূত্র। মানে কি বুঝলাম না, ভালো করে বুঝিয়ে বলো। চলো বুঝাই। সাপোজ আমি বললাম CH4, এটা কি? মিথেন। তার সাথে অক্সিজেন দিয়ে দিলাম। এর বিক্রিয়ায় তৈরি হয়ে যাচ্ছে CO2 আর জল। ব্যালেন্স করার জন্য তুমি করতে পারো, এখানে 4টে আছে হাইড্রোজেন, তাহলে এখানে 2টো আছে, তাহলে এখানে 2 লাগবে। 2 দুগুণে 4 হয়ে গেল, হাইড্রোজেন 4টে। তাহলে অক্সিজেন কটা হয়ে গেল? এখানে 2টো, আর এখানে 2টো 4টে, তাহলে অক্সিজেনের এখানে কটা লাগবে? 2 লাগবে। ব্যালেন্স হয়ে গেছে। তাহলে CH4 প্লাস 2O2, CO2 প্লাস 2H2O। এটা না এই দুটোকে বলা হয় কি? যে দুটো পার্টিসিপেট করছে এই দুটোকে বলা হয় রিঅ্যাক্ট্যান্ট। মনে রাখবে, রিঅ্যাক্ট্যান্ট। আর এই দুটোকে বলা হয় প্রোডাক্ট। যে দুটো উৎপন্ন হচ্ছে এই দুটোকে বলা হয় প্রোডাক্ট, PUCT। বিক্রিয়ক এই দুটো, আর এটা হচ্ছে উৎপন্ন যে বস্তু আর কি, প্রোডাক্ট বলতে পারো। সাপোজ মিথেন, এখানে যদি দেখি 16 গ্রাম মিথেন ধরে নাও, আর অক্সিজেন 64 গ্রাম। তাহলে 16 আর 64 কত হয়? দুটো যোগ করে দাও, তুমি বলবে 80 গ্রাম। তাহলে এখানে 80 গ্রাম ইউজ করা হয়েছে মিথেন আর অক্সিজেন। তাহলে যে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে এখানেও সেই 80 গ্রামই হবে, 80 গ্রামই হবে। এখানে হাইড্রোজেন হবে 36 গ্রাম, আর এখানে কার্বন ডাইঅক্সাইড কত হবে? 44 গ্রাম। কত হয়ে যাবে? এই দুটো যোগফলই সেই 80 হয়ে যাবে। তাহলে এখান থেকে কি বুঝতে পারি যে রাসায়নিক বিক্রিয়ার দ্বারা ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ভর আগে কত ছিল? 80, এখন কত হলো? 80। হয়তো এটা চেঞ্জ হতে পারে কম বেশি, কিন্তু যা ছিল তাই হবে। নতুন করে ভর উৎপন্ন হবে না, এক্সট্রা হবে না, বা কম হবে না, বা বেশি হবে না। এর উপর বেস করে কোশ্চেন ছিল। কি ছিল? সাপোজ মানে এরকমভাবে বলেছিল যে 60 গ্রামের ভরের রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে দুটি দ্রব্য, যার একটি হচ্ছে 40, অপরটা কত হবে? অটোমেটিক 20 হবে। 40 আর 20 60। এইভাবে কোশ্চেন ছিল। এই কি আসলো কোত্থেকে? আশা করি ক্লিয়ার। এটা 1 নম্বর নিয়ম। আর বলতে হবে?
2 নম্বর নিয়ম যাচ্ছি, নোট করো, খাতায় নোট করো, বাড়িতে ভালো করে পড়ো, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এটাকেই রেডি করো আবার। দ্বিতীয় যে নিয়ম সেটা হচ্ছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, কনস্ট্যান্ট প্রপোর্শন, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। বাংলাতে যদি বলি স্থির অনুপাত বলবো, বাংলায় কি বলবো? স্থির অনুপাত সূত্র। বাংলায় কি বলবো? স্থির অনুপাত সূত্র, স্থির অনুপাত সূত্র। ভালো কথা, কি চলো বোঝো। সাপোজ আমি বললাম H2O, তাহলে এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিওটা কত? তুমি বলবে দাদা এখানে দুটো হাইড্রোজেন পরমাণু আছে 2 আর এটা অক্সিজেন আছে একটা, তাহলে এর অনুপাত হয়ে যাবে 2:1। বলো হ্যাঁ। তাহলে আমি অস্ট্রেলিয়ায় চলে গেলাম, অস্ট্রেলিয়াকে জলের সংকেত কি বলবে? ওরা H2O বলবে। চীনে চলে গেলাম, ওরা কিছু ক্রিয়েটিভ হয় বেশি একটু, ওরা কি বলবে? ওরাও H2O বলবে। ইংল্যান্ডে চলে গেলাম, ওখানেও তাই H2O বলবে। আমেরিকায় চলে গেলাম, ওখানেও H2O বলবে। পৃথিবীর যে দেশেই যাও তারা জলের সংকেত, জলের ফর্মুলা এটাই বলবে H2O। তার মানে কি বুঝছি না, এখানে জল তৈরি হতে যে পরমাণুগুলো লাগছে, 2টি হাইড্রোজেন পরমাণু, 1টি অক্সিজেন পরমাণু, এইটা ফিক্সড, এটা স্থির। যেখানেই যাও না কেন জল বানাতে গেলে 2 পরমাণু হাইড্রোজেন, 1 পরমাণু অক্সিজেনই লাগবে। তাহলে রেশিওটা হাইড্রোজেন আর অক্সিজেনের 2:1ই হবে। সেই জন্য বলছি এরা হচ্ছে স্থির অনুপাত। বোঝাতে পারলাম? কোশ্চেন আরেকটা ছিল, যেটা কি ছিল? H2O এর পারমাণবিক ভরের অনুপাত কত? পারমাণবিক, H2O এর পরমাণুর পারমাণবিক ভরের অনুপাত, অনুপাত। ভালো করে বুঝবে। H2O গল্পকার হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন, এদের অনুপাতই বের করবো আমি। তাহলে হাইড্রোজেন মানে কি জানি আমি? H1 জানি, 1 জানি, এটা ধরেই কাজ করা হয়। হ্যাঁ, হাইড্রোজেন সাধারণ যে হাইড্রোজেন H11 এটা নিয়ে কাজ করা হয়, H11। তাহলে এটা কি 1 বা 1 AMU হয়ে যাবে পারমাণবিক ভর। হাইড্রোজেন কটা আছে? 2, তাহলে গুণ 2 করে দেবো রেশিও। ও অক্সিজেন কত জানি আমরা? O8 16 জানি। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত হয়ে যাবে? 16 AMU। বলো হ্যাঁ, 16 AMU। পারমাণবিক ভর মানে কি বললাম? AMU জুড়ে দিতে। আর আণবিক ভর মানে মোলার মাস, ওটা কি বললাম? গ্রাম জুড়ে দিতে। তাহলে হাইড্রোজেন হয়ে যাবে 1 AMU আর অক্সিজেন হয়ে যাবে 16 AMU। AMU জিন্দাবাদ। 2 1 2, 16 1 16। তাহলে রেশিওটা পাবো 1:8। বলো হ্যাঁ। বোঝা গেল? বের করতে পারবো? মোটামুটি শেষ, আশা করি ক্লিয়ার হলো। বাড়িতে এটাই পড়ো, বারবার রিভাইজ দাও, নোট করো, না করলে কিছু পারমাণবিক ভর দিয়ে দিলাম, এগুলো একটু তুলে নিও, খাতায় দেখে নিও। এনসিইআরটি থেকে কেটে দিলাম। ক্যালসিয়াম 20 ডবল 40 করে দাও। ক্লোরিনটা আলাদা হয়, হ্যাঁ, ক্লোরিন কত হয়? 17 ডবল 34 হওয়ার কথা, ওটা হচ্ছে 35.5। সালফার 16 হয়, 16 32। ম্যাগনেসিয়াম 12 12 24। সোডিয়াম কত? 11 11 ডবল 22 হওয়ার কথা ছিল, 23। ঠিক আছে। অক্সিজেন
8, 8 ডবল 16, নাইট্রোজেন 7, 7 ডবল 14, কার্বন 6, 6 ডবল 12, হাইড্রোজেন 1, একই হয়, ওটাকে একই ধরা হয়, সাধারণ নাইট্রোজেনে কাজ করা হয়। তাহলে এই কটা মনে রাখবে পারমাণবিক ভর, এর মধ্যে কাজ হয়ে যাবে মোটামুটি। এই কটাই ঘুরে ফিরিয়ে থাকে পরীক্ষায়, এগুলোই লাগে বেশি। আর যদি এক্সট্রা থাকে তাহলে তখন ব্যাকেটে দেওয়া থাকবে সেটা, যে এর পারমাণবিক ভর এত। ওরাও জানে, এরা পড়াশোনা করে না, সেজন্য দিদাই। তো এটুকুই আজকের ক্লাস। কারো কোনো কনফিউশন করি? যারা ইউটিউবে দেখছো, যদি মন চাই তো সাবস্ক্রাইব করো, শেয়ার করো একটু। টাটা, বাই বাই।